2023-24 এবিটিএ মাধ্যমিকের জন্য যে টেস্ট পেপারটা বার করেছে সেটাকে তোমরা প্র্যাকটিস করছো 2024 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য। সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 615। সবটাই আলোচনা করব, সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করব, তাই মন দিয়ে ভিডিওটা দেখবে। এর আগের সমস্ত পেজের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিওগুলো বার করো, সেখানে সব ভিডিও পেয়ে যাবে। আমরা 615 পেজে এসে গেছি। একটা সিন প্যাসেজ দেওয়া আছে। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, স্বামী ভাবলো আপনি বেচারা মানুষ। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা আপনার জন্য কি করেছেন। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 1 ফাদার্স হেল্প। ওখান থেকে প্যাসেজ পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথমেই এমসিকিউ একের দাগে, ও ইউ পুয়ার ম্যান, দ্য পুয়ার ম্যান ইজ, এখানে বেচারা মানুষটা কে? উত্তর হচ্ছে স্যামুয়েল, অপশন নাম্বার সি। দুয়ে দাগে স্বামীর স্কুল ক্লোজেস অ্যাট, স্বামীর স্কুলটা বন্ধ হয় কখন? 4:30টার সময়, অপশন নাম্বার বি 4:30 PM। তিনের দাগে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ, স্বামীনাথন চিঠিখানা দিতে পারলো না কার অনুপস্থিতির জন্য? উত্তর হচ্ছে হেডমাস্টারের, অপশন নাম্বার বি দ্য হেডমাস্টার। চারের দাগে দ্য হেডমাস্টার টুক লিভ ফর, হেডমাস্টার ছুটিতে গেছিলেন কতদিনের জন্য? উত্তর হচ্ছে 7 days, অপশন নাম্বার সি। পাঁচের দাগে অ্যাকর্ডিং টু ফাদার স্বামী ডিজার্ভস হিজ, বাবার মতে স্বামী কিসের যোগ্য? উত্তর হচ্ছে স্যামুয়েলের যোগ্য, অপশন নাম্বার ডি স্যামুয়েল। শূন্যস্থান পূরণ আছে। একের দাগে স্যামুয়েল ওয়াজ নট এ, স্যামুয়েল কি ছিলেন না? আমরা বলবো স্যামুয়েল ওয়াজ নট এ ব্যাড টিচার অ্যাট অল, ব্যাড টিচার অ্যাট অল মানে আদৌ খারাপ শিক্ষক ছিলেন না। দুয়ের দাগে স্বামী ডিড নট ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, স্বামীনাথন চিঠিখানা ডেলিভার করতে পারেনি হেডমাস্টারের কাছে, তাই শূন্যস্থান লিখবো টু দ্য হেডমাস্টার। তিনের দাগে ড্যাশ স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, ড্যাশের কারণে স্বামীনাথন ছুটে গেল সেই জায়গা থেকে, মানে হেডমাস্টারের রুমটা যেহেতু লক ছিল, তা আমরা লিখবো অ্যাজ দ্য হেডমাস্টার্স রুম ওয়াজ লকড স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, যেহেতু হেডমাস্টার রুমটা লক ছিল। আরও লিখতে পারো অ্যান্ড হেডমাস্টার ওয়াজ অ্যাবসেন্ট দ্য স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। দুটো প্রশ্ন আছে। একে দেখো হোয়াই ডিড স্বামীনাথন ফিল স্যাড, স্বামীনাথন দুঃখিত অনুভব করলো কেন? তা আমরা লিখবো স্বামীনাথন তার হোমওয়ার্কটা করেছিল না, কিন্তু স্যামুয়েল স্যার তাকে তার জন্য বকাবকি করেনি, এই জন্য স্বামীনাথন ফেল্ড স্যাড। আমরা লিখবো স্বামীনাথন ডিড নট ডু হিজ হোমওয়ার্ক বাট স্যামুয়েল ডিড নট স্কল্ড হিম, সো স্বামীনাথন ফেল্ড স্যাড। দুই থেকে হাউ ডিড হিজ ফাদার হেল্প স্বামীনাথন, তার বাবা স্বামীনাথনকে কিভাবে সাহায্য করেছিলেন? না, স্বামীনাথন স্যামুয়েলের এগেনস্টে একটা অভিযোগ করেছিল, তখন তার বাবা একটা চিঠি লিখেছিলেন হেডমাস্টারকে উদ্দেশ্য করে, এইভাবে তিনি হেল্প করতে চেয়েছিলেন তার ছেলে স্বামীনাথনকে। তাহলে স্বামীনাথন মেড অ্যালিগেশনস এগেনস্ট স্যামুয়েল টু হিজ ফাদার, so his father composed a long letter against Samuel to the headmaster. In this way his father helped স্বামীনাথন। দুইয়ের একটা পোয়েম আছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি। ওখান থেকে আমি লাইনগুলো পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমে এমসিকিউ, দ্য ওয়ার্ড স্ট্যাগ মিনস, স্ট্যাগ মানে মেল ডিয়ার, অপশন নাম্বার বি। আর দুয়ে থাকে দ্য লিটল ব্যাগ বিলং টু, সেই ছোট ব্যাগটা কার? ওল্ড ওমেন, বুড়ি মহিলার, অপশন নাম্বার সি। তিনে থাকে হিয়ার দ্য ওয়ার্ড ট্রাইব রিফার্স টু, ট্রাইব বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ওক গাছ, অপশন নাম্বার এ ওক ট্রিজ। আর চারের দাগে হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, যখন কবি ওক বন থেকে বাইরে বেরিয়েছিলেন তার হৃদয়টা কি হয়ে গেছিল? উত্তর হচ্ছে গাছের হৃদয় হয়ে গেছিল, অপশন নাম্বার ডি ট্রি। আর দুখানা কোশ্চেন আছে, হোয়াট প্রমিস ডিড দ্য ওক ট্রিজ ডিমান্ড টু দ্য ইয়াং পোয়েট, ওক গাছগুলো কবির কাছে কি প্রমিস আশা করছিল বা দাবি করছিল? আমরা বলবো তারা ইয়াং পোয়েটকে যে প্রমিস করালো যে যখনই তিনি কোনো একটা ওক গাছকে কাটা দেখবেন তিনি দুটো ওক গাছ লাগাবেন। তাহলে দ্য ওক ট্রিজ ডিমান্ডেড টু দ্য ইয়াং পোয়েট to make a promise that he would plant 2 oak trees when he will see 1 tree felled. দুয়ে থাকে হাউ ডিড হিজ ড্রিম চেঞ্জ দ্য পোয়েট, স্বপ্নটা কি করে কবিকে পাল্টে দিয়েছিল? আমরা বলবো কবি স্বপ্ন দেখেছিলেন ওক বনে, তিনি ওক বন থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন, সেই স্বপ্ন তাকে পাল্টে দিয়েছিল। তার হাঁটা ছিল মানুষের মতো, কিন্তু তার হৃদয় হয়ে গেছিল গাছের। তাহলে আমরা বলবো দ্য পোয়েট স এ ড্রিম ইন দ্য ওক উড, হি কেম আউট বাট হিজ ওয়াক ওয়াজ দ্যাট অফ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ অফ এ ট্রি। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। আব্দুল রাজ্জাক গুরনা ওয়াজ বর্ন অন 20th December 1948 ইন তানজানিয়া। এই আব্দুল রাজ্জাক গুরনা একজন লোকের নাম, তিনি 20 ডিসেম্বর 1948 সালে তানজানিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তানজানিয়া একটা আইল্যান্ডের নাম। হি লেফট দ্য আইল্যান্ড অ্যাট দ্য এজ অফ 18 ফলোইং দ্য ওভারথ্রো অফ দ্য রুলিং আরব এলিট ইন দ্য জঞ্জিবার রেভলিউশন। তিনি কিন্তু 18 বছর বয়সে এই আইল্যান্ডকে ত্যাগ করেছিলেন। কার পরে পরে? জঞ্জিবার রেভলিউশন, জঞ্জিবার বিপ্লববাদের সময় আরবের যে ঊর্ধ্ব কর্তৃপক্ষ বা উচ্চ পদস্থ
তাদের যে অত্যাচার বা শাসন ছিল তার পরে পরে। হি ইজ অফ আরব হেরিটেজ অ্যারাইভিং ইন ইংল্যান্ড ইন 1968 অ্যাজ এ রিফিউজি। তিনি কিন্তু আরব বংশোদ্ভূত লোক, কিন্তু তিনি ইংল্যান্ডে পৌঁছেছিলেন 1968 সালে শরণার্থী হয়ে। রিফিউজি মানে শরণার্থী। গুরনা হ্যাজ বিন কোটেড সেইং, গুরনা এক জায়গায় বলেছেন যে আই কেম টু ইংল্যান্ড হোয়েন দিজ ওয়ার্ডস সাচ অ্যাজ অ্যাসাইলাম সিকার ওয়ার নট কোয়াইট দ্য সেম। আমি ইংল্যান্ডে এমন একটা সময় এসেছি যখন এই শব্দগুলো যেমন অ্যাসাইলাম সিকার এগুলো শুধুমাত্র একই শব্দ নয়। মোর পিপল আর স্ট্রাগলিং অ্যান্ড রানিং ফ্রম দ্য টেরার স্টেটস। অধিকাংশ লোকেরা আতঙ্কিত শহর বা দেশ ছেড়ে অন্যান্য জায়গায় নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ছুটে পালাচ্ছে। On October 7, 2021, 2021 সালে 7ই অক্টোবর হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর 2021। 2021 সালে যে নোবেল পুরস্কারটা সাহিত্যের জন্য তিনি পেয়েছিলেন ফর হিজ আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্পাশনেট পেনিট্রেশন অফ দ্য ইফেক্টস অফ কলোনিয়ালিজম অ্যান্ড দ্য ফেটস অফ দ্য রিফিউজি ইন দ্য গালফ বিটুইন কালচার্স অ্যান্ড কন্টিনেন্টস। তিনি যে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারটা পেয়েছিলেন সেটা ছিল তার সেই সহানুভূতিশীল এবং আপোষবিহীন তার যে অবদান ছিল কলোনিয়ালিজম এবং সেখানে রিফিউজি মানে শরণার্থীদের ভাগ্য কেমন হবে বিশেষ করে সংস্কৃতির দিক থেকে, এই বিষয়ে তিনি যে সাহিত্যটা লিখেছিলেন তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। গুরনা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ দ্য প্রাইজ সিন্স 1993। 1993 সালের পর থেকে গুরনা ছিলেন প্রথম কালো চামড়ার লেখক যিনি নোবেল পুরস্কার পেলেন। যেন হোয়েন টনি মরিসন ওন ইট, কারণ 1993 সালে টনি মরিসন এই পুরস্কারটা জিতেছিলেন। অ্যান্ড দ্য ফার্স্ট আফ্রিকান রাইটার সিন্স 2007, এবং 2007 সালের পর এই প্রথম কোনো আফ্রিকান লেখক নোবেল পুরস্কার পেয়েছিলেন। হোয়েন ডরিস লেসিং ওয়াজ দ্য রিসিপেন্ট, তাহলে 2007 সালে পেয়েছিলেন কে? ডরিস লেসিং, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। হি ইনিশিয়ালি স্টাডিড অ্যাট ক্রাইস্ট চার্চ কলেজ ক্যান্টারবারি, তিনি প্রথমে পড়াশোনা করেছিলেন ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ কলেজে, হুইচ ডিগ্রিজ ওয়ার অ্যাট দ্য টাইম অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, তাঁর ডিগ্রিগুলোকে পুরস্কৃত করেছিল ইউনিভার্সিটি অফ লন্ডন। হি দেন মুভ টু দ্য ইউনিভার্সিটি অফ কেন্ট, তারপরে কেন্ট ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছিলেন। হোয়ার হি আর্নড হিজ পিএইচডি উইথ এ থিসিস টাইটেল ক্রাইটেরিয়া ইন দ্য ক্রিটিসিজম অফ ওয়েস্ট আফ্রিকান ফিকশন 1982, যেখানে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন এই ক্রাইটেরিয়া এই থিমের উপর বেস করে তিনি থিসিস লিখেছিলেন, সেটা 1982 সালে। অ্যালংসাইড হিজ ওয়ার্ক ইন একাডেমিয়া, গুরনা ইজ এ রাইটার অ্যান্ড নোবেলিস্ট। একাডেমিয়াতে কাজ করার পাশাপাশি গুরনা লেখক ছিলেন, ঔপন্যাসিক ছিলেন। হি ইজ দ্য অথর অফ মেনি শর্ট স্টোরি, এসেজ অ্যান্ড 10 নোবেলস, তিনি লেখক ছিলেন ছোট গল্পের, প্রবন্ধের এবং 10টা উপন্যাসের। গুরনা বিগান রাইটিং আউট অফ হোম সিকনেস ডিউরিং হিজ 20s। গুরনার যখন বয়স 20 ঘরে তখন তিনি এই উপন্যাসগুলো লেখা শুরু করেছিলেন। দিজ ইনিশিয়াল স্টোরিজ ইভেন্চুয়ালি বিকাম গুরনাস ফার্স্ট নোবেল মেমোরি অফ ডিপার্চার 1987। এই প্রথমে দিককার লেখাগুলো সম্মিলিত হয়ে গুরনার প্রথম উপন্যাসে দাঁড়ায়। সেই উপন্যাসের নাম ছিল মেমোরি অফ ডিপার্চার, এটা 1987 সালে প্রকাশিত হয়। হুইচ হি রোট অ্যালংসাইড হিজ পিএইচডি ডিসার্টেশন, তার পিএইচডি ডিগ্রি যখন চালাতেন সেই সময় তিনি এই উপন্যাসটা লিখেছিলেন। দিস ফার্স্ট বুক সেট স্টেজ for his ongoing exploration of the themes of the lingering trauma of colonialism, war and displacement. এই কলোনিয়ালিজম, যুদ্ধ, ডিসপ্লেসমেন্ট, স্থানচ্যুতিকরণ, এগুলোকে নিয়ে যে মানুষের মধ্যে আতঙ্ক সেগুলোকে প্রকাশ করতে গিয়ে তার এই প্রথম বুকটা আত্মপ্রকাশ করেছিল। থ্রু আউট হিজ সাবসিকুয়েন্ট নোভেলস, শর্ট স্টোরিজ অ্যান্ড ক্রিটিক্যাল এসেজ, যেগুলো পরবর্তীকালে তার পরবর্তী উপন্যাসের ছোট গল্পে এবং ক্রিটিক্যাল এসেগুলোতে সেগুলো প্রতিফলিত হয়। মাচ অফ গুরনাস ওয়ার্ক ইজ সেট অন দ্য কোস্ট অফ ইস্ট আফ্রিকা। গুরনার যে লেখা কাজগুলো সেগুলো মূলত কেন্দ্রীভূত হয়েছে ওই পূর্ব আফ্রিকার উপকূলে। অ্যান্ড অল বাট ওয়ান অফ হিজ নোবেলস প্রোটাগনিস্ট ওয়াজ বর্ন ইন জাঞ্জিবার, তার মধ্যে তার নাটকের একটা অন্যতম চরিত্র যেটা জন্মগ্রহণ করেছিল জাঞ্জিবারে। দো গুরনা হ্যাজ নট রিটার্ন টু লিভ ইন তানজানিয়া সিন্স হি লেফট অ্যাট 18, 18 বছর বয়সে তানজানিয়া ছাড়ার পর গুরনা কোনোদিন তানজানিয়া ফিরে যাননি। হি হ্যাজ সেড দ্যাট হিজ হোমল্যান্ড অলওয়েজ অ্যাসার্টস হিমসেলফ ইন হিজ ইমাজিনেশন, তিনি বলেছেন যে আমার মাতৃভূমি মাঝে মাঝে আমার কল্পনায় আসে। ইভেন হোয়েন হি ডেলিভারেটলি ট্রাইজ টু সেট হিজ স্টোরিজ এলসওয়্যার, আর তিনি কিন্তু তার গল্পে যে স্থানগুলো উল্লেখ করেন সেটা কিন্তু তার জন্মস্থানের কথা উল্লেখ করেন না, অন্যান্য জায়গার কথা উল্লেখ করতে পছন্দ করেন। লিটারেরি ক্রিটিক ব্রুস কিং posits that Gurna's novels place East Africa protagonist in the broader and international context, observing that in the Gurna's fiction. সাহিত্যের সমালোচক ব্রুস কিং তিনি বলেছেন যে গুরনার উপন্যাসে ওই আফ্রিকান প্রোটাগনিস্টের কথা উল্লেখ থাকে, কিন্তু তারা আন্তর্জাতিক প্রেক্ষাপট তৈরি করে এবং সেটা গুরনার কল্পনায় জায়গা পায়। আফ্রিকানস হ্যাভ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য লার্জার অ্যান্ড চেঞ্জিং ওয়ার্ল্ড, এই বৃহত্তর এবং পরিবর্তনশীল দুনিয়াতে আফ্রিকানরা বরাবরই অংশীদার থেকেছে। অ্যাকর্ডিং টু কিং গুরনাস ক্যারেক্টার্স আর অফেন আপরুটেড, আর ব্রুস কিং এর কথা অনুযায়ী গুরনার যে ক্যারেক্টারগুলো সেগুলোকে আপরুট করে দেওয়া হয়েছে। সেই ক্যারেক্টারগুলো এলিয়েনেটেড মানে বিচ্ছিন্ন, আনওয়ান্টেড মানে অনাকাঙ্ক্ষিত, অ্যান্ড দেয়ারফর আর ফিল রেজেন্টফুল ভিকটিমস, এবং তাদেরকে ভিকটিম বলেই মনে হয়। ইন 2006 গুরনা ওয়াজ ইলেক্টেড এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি অফ লিটারেচার। ইন 2006 সালে রয়্যাল সোসাইটি অফ লিটারেচারে তাকে ফেলো উপাধি দেওয়া হয়। ইন 2007 হি ওন দ্য RFI টেমোয়েন ডু মন্ডে উইটনেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড, এই পুরস্কারটা পেয়েছিলেন 2007 সালে।
ইন ফ্রান্সে ফর বাই দ্য সি, তার লেখা যে বইটা তার নাম ছিল বাই দ্য সি। এবার এমসিকিউতে যাব। প্রথম প্রশ্ন, আব্দুল রাজ্জাক গুরনা ইজ এ নোভেলিস্ট, অপশন নম্বর এ। 2 থাকে হি ওয়াজ বর্ন ইন তানজানিয়া, তিনি তানজানিয়াতে জন্মগ্রহণ করেন। 3 থাকে হি ওয়াজ ইলেক্টেড এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি অফ লিটারেচার ইন 2006। আর 4 থেকে মাচ অফ গুরনাজ ওয়ার্ক সেট অন দ্য কোস্ট অফ ইস্ট আফ্রিকা, পূর্ব আফ্রিকাতে তিনি উপকূলে এই সমস্ত লেখাগুলো আবর্তিত হয়। টনি মরিসন ওয়াজ এ ব্ল্যাক রাইটার, তিনি ব্ল্যাক রাইটার ছিলেন। গুরনা হ্যাজ ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ট্রু ফলস আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। গুরনা লিভড ইন অ্যান আইল্যান্ড, তিনি একটা আইল্যান্ডে বাস করতেন, অবশ্যই ট্রু, তানজানিয়া একটা আইল্যান্ডের নাম। সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, আব্দুল রাজ্জাক গুরনা ওয়াজ বর্ন অন 20 ডিসেম্বর 1940 ইন তানজানিয়া, হি লেফট দ্য আইল্যান্ড অ্যাট দ্য এজ অফ 18। এই মতো লিখে দিলেই হবে। তাহলে আব্দুল রাজ্জাক গুরনা থেকে শুরু করে অ্যাট দ্য এজ অফ 18, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2 আছে, গুরনা লেফট হিজ হোমল্যান্ড হোয়েন হি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, গুরনা তার হোমল্যান্ডকে ত্যাগ করেন যখন তার 8 বছর বয়স। কথাটা ভুল, ফলস লিখলাম, কারণ 18 বছর বয়সে ছেড়েছিলেন। সাপোর্টিং হবে, হি লেফট দ্য আইল্যান্ড অ্যাট দ্য এজ অফ 18, হি লেফট থেকে শুরু করে 18 পর্যন্ত, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 2। 3 থাকে, ব্রুস কিং ওয়াজ লিটারেসি ক্রিটিক, ব্রুস কিং ছিলেন সাহিত্যের সমালোচক, অবশ্যই ঠিক, টি লিখলাম। সাপোর্টিং স্টেটমেন্ট হবে লিটারারি ক্রিটিক ব্রুস কিং, তাহলে লিটারারি থেকে শুরু করে কিং পর্যন্ত, এটা হলো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট 3। 4খানা প্রশ্ন আছে, একে জায়গায় হোয়াট ইজ আব্দুল রাজ্জাক গুরনা, আব্দুল রাজ্জাক গুরনা কে ছিলেন না, তিনি একজন ঔপন্যাসিক ছিলেন, সঙ্গে তিনি নোবেল পুরস্কার বিজেতা ছিলেন। তাহলে আব্দুল রাজ্জাক গুরনা ওয়াজ এ নোভেলিস্ট অ্যান্ড হি ওয়াজ অলসো এ নোবেল উইনার। 2 থাকে, হু ইজ দ্য ভেরি ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ দ্য নোবেল প্রাইজ সিন্স 1993, 1993 সালের পর থেকে নোবেল পুরস্কার পাওয়ার পথে প্রথম কালো লেখক কে ছিলেন, উত্তর হচ্ছে গুরনা। তাহলে আমরা এখানে লিখবো আব্দুল রাজ্জাক গুরনা, এই হুর জায়গায় লিখবো আব্দুল রাজ্জাক গুরনা, তবে ইজ দ্য ভেরি ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ দ্য নোবেল প্রাইজ সিন্স 1993। 3 থাকে, হোয়াই ওয়াজ গুরনা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ 2021 ইন লিটারেচার, সাহিত্যে 2021 সালে নোবেল পুরস্কার গুরনা কেন পেয়েছিলেন, আমরা লিখবো অন 7 অক্টোবর 2021 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর 2021 ফর হিজ আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্প্যাশনেট পেনিট্রেশন অফ দ্য ইফেক্টস অফ কলোনিয়ালিজম অ্যান্ড দ্য ফেটস অফ দ্য রিফিউজি ইন দ্য গালফ বিটুইন কালচার অ্যান্ড কন্টিনেন্টস। তাহলে 7 অক্টোবর থেকে শুরু করে কন্টিনেন্টস পর্যন্ত। 4 থাকে, অ্যাকর্ডিং টু ব্রুস কিং হাউ ওয়ার গুরনাস ক্যারেক্টার্স, ব্রুস কিং এর কথা যে গুরনার ক্যারেক্টার গুলো কেমন ছিল, উত্তর হবে অ্যাকর্ডিং টু কিং গুরনাস ক্যারেক্টার্স আর অফেন আপরুটেড, এলিয়েনেটেড, আনওয়ান্টেড অ্যান্ড দেয়ারফর আর অর ফিল রিজেন্টফুল ভিকটিমস। গ্রামারে যাব। 4 থাকে, হি হ্যাজ বিন লিভিং ইন শ্যামনগর সিন্স 2001, 2001 সাল থেকে সে শ্যামনগরে বাস করছে। হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ স্কুল টিচার। 5 থাকে, হি ইজ ওয়ান অফ দ্য এল্ডেস্ট ডক্টরস ইন কলকাতা, হি ভিজিটস হিজ হসপিটাল অ্যাট 7 AM এভরি ডে সিন্স 1995, 1995 সাল থেকে প্রত্যেকদিন সকাল 7টায় এসে হসপিটালে পৌঁছায়। 2 আছে, ডাইরেক্টেড, একে জায়গায় আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ ইন অ্যান ওক উড, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে আমরা লিখবো এ স্ট্যাগ ওয়াজ বিং লুকড ফর বাই মি ইন অ্যান ওক উড। আর 2 থাকে, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার আই ডিড দ্য সাম ইয়েস্টারডে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার দ্যাট হি হ্যাড ডান দ্য সাম দ্য প্রিভিয়াস ডে। 3 থাকে, হি ইজ উইক হি ক্যান রান ভেরি ফাস্ট, এটা কমপ্লেক্স করতে বলেছে, তাহলে দো লাগিয়ে দেবো, যদিও সে দুর্বল তবু সে দ্রুত ছুটতে পারে, তাহলে দো THOUGH দো লিখবে, তারপরে হি ইজ উইক কমা হি ক্যান রান ভেরি ফাস্ট। পুরো উত্তরটা আবার বলছি, দো হি ইজ উইক কমা হি ক্যান রান ভেরি ফাস্ট। রেজাল্ট ভার্ব আছে, লিস্টে আছে বিয়ার উইথ মানে সহ্য করা, টলারেট, কাম বাই মানে পাওয়া, গেট, কাম আউট মানে জানাজানি হওয়া, পাবলিশ, আর মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। প্রথমে আছে আন্ডারস্ট্যান্ড, মেক আউট হয়ে যাবে। আর 2 নম্বরে আছে টলারেট, এটা হয়ে যাবে বিয়ার উইথ, আর পাবলিশ হয়ে যাবে কাম আউট, বাঁচবো কিন্তু লিখবো আমরা কেম আউট। 6 দাগে ভোকাবুলারি, আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে, তার লিডিং ক্যারেক্টার, উত্তর হবে প্রোটাগনিস্ট। আমি শব্দগুলো কোথায় আছে খুঁজে দেবো, এটা প্রোটাগনিস্ট হবে। এ ডিপ মেন্টাল উন্ড, এটাকে ট্রমা বলে। আর এমপ্যাথেটিক, এটা হবে কম্প্যাশনেট। আর মাদারল্যান্ড হবে হোমল্যান্ড। তো চলো শব্দগুলো কোথায় আছে খুঁজে নেব। কম্প্যাশনেট এখানে পেয়ে যাবে, প্রোটাগনিস্ট এখানে পাবে, ট্রমা এখানে পাবে, আর হোমল্যান্ড এখানে পাবে। আমরা রাইটিং স্কিলে যাবো। 7 গল্প লিখতে বলেছে। একটা কৃষকের একটা হাঁস ছিল, হাঁসটা সোনার ডিম পারতো প্রত্যেকদিন সকালবেলা। আর কৃষক সমস্ত ডিমকে একসঙ্গে পেতে চাইলো, হাঁসের শরীরটা কেটে ফেললো কিন্তু কোনো ডিম পেলো না। গল্পটা তোমাদের সবার জানা আছে, আমরা সংক্ষেপে গল্পটা লিখে ফেলবো। আমরা হেডিং দেবো এ ফার্মার অ্যান্ড এ গোল্ডেন গুজ। লিখবো ওয়ান্স আপন এ টাইম এ ফার্মার লিভড ইন এ ভিলেজ। একদা একটা কৃষক একটা গ্রামে বাস করতো। হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ, তার একটা আশ্চর্যজনক হাঁস ছিল। দ্য গুজ লেড এ গোল্ডেন এগ এভরিডে, হাঁস রোজ একটা সোনার ডিম পারতো। দ্য ফার্মার সোল্ড দ্য এগ ইন দ্য মার্কেট, কৃষকটা সেই ডিম বাজারে বিক্রি করতেন। আর্ন এ লট অফ মানি, প্রচুর টাকা উপার্জন করতো। হি বিকেম রিচ, সে ধনী হয়ে উঠলো। বাট হি ওয়াজ গ্রিডি, কিন্তু সে লোভী ছিল। হি ওয়ান্টেড টু বিকাম মোর রিচ, সে আরো ধনী হতে চাইলো। হি থট দ্যাট দেয়ার আর
মেনি গোল্ডেন এগস ইনসাইড দ্য গুজেস বেলি। সে ভাবলো যে হাঁসের পেটে অনেকগুলো সোনার ডিম একসাথে আছে। হি ওয়ান্টেড টু গেট অল দ্য এগস টুগেদার। সে সমস্ত ডিম একসাথে পেতে চাইল। হি টুক এ শার্প নাইফ, একটা ধারালো ছুরি নিল। হি কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ, হাঁসের পেটটাকে কেটে ফেললো। বাট হি ফাউন্ড নো এগ ইনসাইড, কিন্তু ভেতরে সে কোনো ডিম পেল না। দ্য গুজ ওয়াজ কিল্ড, হাঁসটা মারা গেল। দ্য ফার্মার বিগেন টু ক্রাই ফর হোয়াট হি হ্যাড ডান। আর কৃষকটা কাঁদতে শুরু করলো সে যে ভুলটা করেছে তার জন্য। মোরাল দেবো আমরা, গ্রাস্প অল লুজ অল, লোভে পাপ পাপে মৃত্যু। 8 দাগ একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। তুমি এটা কলকাতা বইমেলায় ঘুরতে গেছিলে, সেখানে তো বাবা মাকে সঙ্গে নিয়ে গেছিলে, তো প্যারাগ্রাফ লেখো তোমার অভিজ্ঞতাকে জানিয়ে, তুমি সেই বইমেলায় ভ্রমণের সময় যে অভিজ্ঞতাটা পেয়েছো। আমরা হেডিং দেবো মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং কলকাতা বুক ফেয়ার। বুক ফেয়ার ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার ফেয়ার্স। বইমেলা কিন্তু অন্য মেলার থেকে আলাদা, বাট ইট ইজ এ সোর্স অফ জয় ফর বুক লাভার্স। কিন্তু বই প্রেমীদের কাছে এটা আনন্দের একটা উৎস। রিসেন্টলি আই ভিজিটেড কলকাতা বুক ফেয়ার উইথ মাই প্যারেন্টস। সদ্য আমি বাবা মার সঙ্গে কলকাতা বইমেলায় গেছিলাম। উই ভিজিটেড দেয়ার অন লাস্ট মানডে। আমরা সেখানে গেছিলাম গত সোমবার দিন। উই রিচড দেয়ার at 7 PM। আমরা সেখানে সন্ধ্যে 7টায় পৌঁছেছিলাম। দ্য মেন গেট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ লাইটস। মেন গেট সুন্দরভাবে সুসজ্জিত ছিল আলো দিয়ে। উই গট ইন্টু দ্য ফেয়ার গ্রাউন্ড। আমরা মেলার মাঠে প্রবেশ করলাম। অ্যাবাউট 50 বুক স্টলস ওয়ার দেয়ার। প্রায় 50টা বইয়ের দোকান সেখানে ছিল। এ হিউজ ক্রাউড ওয়াজ মুভিং ইন দ্য ফেয়ার গ্রাউন্ড। একটা বিশাল সংখ্যক ভিড়ের দল, জনতার দল মেলার মাঠে ঘুরছিল। দেয়ার ওয়াজ ক্রাউড ইন ফ্রন্ট অফ এভরি স্টল। প্রতিটা স্টলের সামনে ভিড় ছিল। অল কাইন্ডস অফ বুকস ওয়ার বিং সোল্ড দেয়ার। সমস্ত রকম বই সেখানে বিক্রি হচ্ছিল। সাম রেয়ার বুকস ওয়ার অলসো অ্যাভেলেবল দেয়ার। কিছু দুর্লভ বই সেখানে পাওয়া যাচ্ছিল। সাম বুক স্টল ওনার্স ওয়ার গিভিং 50% অফ অন সিলেক্টেড বুকস। কিছু বই দোকানিরা 50% পর্যন্ত ছাড় দিয়ে দিয়েছিল বইতে। এ লাইট মিউজিক আর রবীন্দ্রসঙ্গীত ওয়াজ লিঙ্গারিং ইন দ্য এয়ার। রবীন্দ্রসঙ্গীত হালকা মৃদু স্বরে বাতাসে ভাসমান ছিল। উই ভিজিটেড অলমোস্ট এভরি স্টল। আমরা প্রায় সব স্টলে গেছিলাম। আই বট এ ম্যাজিক বুক। আমি একটা ম্যাজিকের বই কিনলাম, কুইজ বই কিনলাম, একটা ডিকশনারি কিনলাম। মাই ফাদার বট এ কপি অফ সঞ্চয়িতা। আমার বাবা সঞ্চয়িতার একটা কপি কিনলো। মাই মাদার বট এ বুক অফ কুকিং। আমার মা রান্নার একটা বই কিনলো। উই এট চাউমিন অ্যান্ড আইসক্রিম। আমরা চাউমিন আইসক্রিম খেলাম। ফাইনালি উই কেম আউট ফ্রম দেয়ার at 9:30 PM। অবশেষে রাত 9:30টার সময় আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে এলাম। এডিটরের কাছে একটা চিঠি লিখতে বলেছে। এই যে নেসেসিটি অফ দ্য কিপিং অ্যান্ড মেনটেন্যান্স অফ দ্য সাইকেল ওয়ে অ্যালং দ্য এভরি মেন রোড। তোমরা মেন রোডে গেছো, দেখেছো বড় বড় রাস্তা, তো সেই রাস্তার দুপাশে চুন দাগ দেওয়া থাকে। চুন দাগের বাইরে কিছু কিছু রাস্তা একটু চওড়া করা থাকে, সেখানে সাইকেল যারা চালায় বা যারা পথে হাঁটে তারা ওই সব অংশ দিয়ে যায়। আর চুন দাগের ভেতরে বড় বড় গাড়িগুলো থাকে, ফলে সাইকেলওয়ালাকে কেউ ধাক্কা মারতে পারবে না, বা যারা হাঁটছে তারা নিরাপদে হাঁটতে পারবে। তো সেই হাঁটার জায়গাগুলোকে আমরা সাইকেল বে বলি। ওটা অনেকটা ফুটপাতের মতো কাজ করে আর কি। তো সেগুলো আমাদের বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হয় না, ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। আবার অনেক জায়গায় কিছু দোকান টোকান লোক দিয়ে দিয়েছে, ফলে সাইকেল চালকরা এবং পথে যারা হাঁটবে তারা অনেকে চুন দাগ পেরিয়ে মাঝের দিকে চলে আসে আর অ্যাক্সিডেন্ট হয়। তো সেই সাইকেল বেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, সেগুলোকে ঠিকঠাক রাখতে হবে, তবে বিশেষ করে মেন রোডে আশেপাশে। এই দুশ্চিন্তা জানিয়ে তুমি এডিটর কাছে চিঠি লিখবে। আমরা শুরুতে অ্যাড্রেস করবো টু দ্য এডিটর লিখবো, দ্য স্টেটসম্যান লিখবো, 4 নম্বর চৌরঙ্গি স্কোয়ার লিখবো, কলকাতা 700001। যে কোনো এডিটোরিয়াল লেটার এলে তোমরা এই অ্যাড্রেসটা দিয়ে দেবে। তারপর সাবজেক্ট লিখবো দ্য নেসেসিটি অফ কিপিং অ্যান্ড মেনটেন্যান্স অফ সাইকেল বে অ্যালং এভরি মেন রোড। এটা তো আমাদের প্রশ্নেই দেওয়া আছে, সেখান থেকে সাবজেক্টটা তুলে দিলাম। এবার প্রথম প্যারা লিখবো ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই নিড এ স্পেস ইন ইউর নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স অ্যাবাউট দ্য সেড সাবজেক্ট। মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আপনার খবর কাজে ছোট্ট একটা জায়গা আমার দরকার উপরিউক্ত বিষয়ে আমার সুচিন্তিত পরামর্শ বা আমার দুশ্চিন্তা ব্যক্ত করার জন্য। এই যে প্রথম প্যারা 2 লাইন লিখলাম না, যে কোনো এডিটরের কাছে চিঠি লিখতে এলে তোমরা এই ফার্স্ট প্যারাটাও মুখস্থ রাখবে, এটাই লিখে ফেলবে। খালি তোমাদের চেঞ্জ করতে বলতে মাঝের প্যারাটা শুধু, আর 3 নম্বর প্যারাটাও তোমরা মুখস্থ করে লিখবে। তাহলে এডিটোরিয়াল লেটারে যদি ফ্রেম কারো রেডি থাকে অনায়াসে 5 থেকে 6 নম্বর মিনিমাম পাবে, যতই কোশ্চেন কঠিন হোক না কেন। কারণ তোমার অ্যাড্রেসটা তোমার মুখস্থ থাকবে, ফার্স্ট প্যারা মুখস্থ থাকবে, লাস্ট প্যারাটা মুখস্থ থাকবে, শুধু মাঝের প্যারাটা একটু বানিয়ে লিখবে, তাই তো? আমরা বডি অফ দ্য লেটারে যাচ্ছি, মানে প্রবলেমটা আমরা খুলে বলবো এখানে। There are so many main roads in our country. আমাদের দেশে অনেক মেন রোড আছে। The cars and the buses run on those roads at very high speed. গাড়ি এবং বাস তারা এই মেন রোডে প্রচন্ড স্পিডে ছুটে বেড়ায়। So we see cycle way on both sides of those roads. ওই সমস্ত রাস্তার দুপাশে আমরা সাইকেল বে দেখতে পাই। Mainly the pedestrians and the cycle riders use them. মূলত পথচারীরা এবং সাইকেল চালকরা সেগুলো ব্যবহার করে। But recently we find the cycle way in very poor condition. কিন্তু বর্তমানে আমরা সেই সাইকেল বেগুলোকে খুবই খারাপ অবস্থায় দেখতে পাই। দে আর নট মেনটেনড প্রপারলি, সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন করা হয় না। দে আর নট কেপ্ট ক্লিন, সেগুলো পরিষ্কার রাখা হয় না। সো দ্য সাইকেল রাইডার্স অ্যান্ড দ্য পেডিস্ট্রিয়ান্স আর ফোর্সড টু গেট ইনটু মেন রোডস। তাই সাইকেল চালকরা এবং পথচারীরা বাধ্য হয় মেন রাস্তায় নেমে যেতে। অ্যান্ড দেন দে ফেস অ্যাক্সিডেন্টস, তখন তাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। দিস ইজ নট ফেয়ার, এটা ঠিক না।
দ্য সাইকেল বে শুড বি মেনটেন প্রপারলি। এই সাইকেল বেগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। এখানে আমাদের প্রবলেমটা বলা হয়ে গেল। এবার আমরা রিকোয়েস্ট করব। So I request you to highlight my subject in your newspaper so that the people become aware and the concerned authority takes any required step. তাই আপনাকে অনুরোধ করছি আমার বিষয়টাকে আপনার খবর কাগজে হাইলাইট করুন যাতে জনগণ সচেতন হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা গ্রহণ করে। এবার আমরা এখানে yours truly লিখব, লিখে তোমার নাম দেবে। আমি লিখেছি সমীরণ গুপ্তা, তুমি তোমার নাম দেবে আর তোমার ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। আমি লিখেছি দীঘা পূর্ব মেদিনীপুর, তোমরা তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে। এখন থ্যাংক ইউ লিখবে আর তার যে ডেট দেবে, যে ডেটে তুমি লিখছো। আমি এখানে 4/1/2024, তোমরা তোমাদের পরীক্ষায় যেদিন লিখবে সেদিনকার ডেট দিয়ে দিবে। এইভাবে 615 পেজে যে ইংরেজিতে ছিল সেখানে আমরা সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করলাম। তো এই এবিটিএ টেস্ট পেপার থেকে বেশ কয়েকটা মডেল পেজ প্র্যাকটিস করে নিলে তোমাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং ফাইনাল পরীক্ষায় তোমাদের ইংরেজিতে বেশি নাম্বার পেতে খুবই কাজে লাগবে।